अमित शाह जिंदाबाद, भारत माता की जय श्री राम, जय श्री राम। आज एक विशेष दिन এই জন্য বলবো যে আজ একই সাথে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস, রামনবমী বা শ্রীরাম নবমী একই সাথে একই দিনে আমরা উদযাপিত করছি। এই শতাব্দী প্রাচীন কৃষ্ণপ্রসাদ মুখার্জির মতো মনীষীরা এই কার্যালয়ে পা দিয়েছেন, এখানে বসেছেন, কাজ করেছেন, সংঘকে নিয়ে সামনের দিকে এগিয়েছে। ভারতীয় জনতা পার্টি ৪৫ বছর পূর্ণ করলো ১৯৮০ সাল থেকে, যদি আমরা হিসেব করি। পরবর্তী সময়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে সেই জনসংঘ আস্তে আস্তে ১৯৭৭ সালে যখন এমার্জেন্সির বিরুদ্ধে লড়াই শুরু সাথে, তারপরে সেই জনতা দল যখন আস্তে আস্তে ডিসইন্টিগ্রেট হয়ে গেল, অর্থাৎ তার রাজনৈতিক যে অটল বিহারী বাজপেয়ী, আমাদের লালকৃষ্ণ আডবাণী এবং অন্যান্যরা যারা ছিলেন, তাদের কাছে যখন সময় এলো, জনতা দলের সেই সময় যারা মাথা ছিলেন, তারা আমাদের সেই সময় যারা আমাদের পথপ্রদর্শক ছিলেন, তাদের বলেছিলেন যে আপনাদের দুটোর সাথে কোনো আইডিওলজিক্যাল সম্পর্ক নেই, অথবা সরকার ছাড়তে হবে। আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন, যারা পূর্বসূরি ছিলেন, আদর্শের সাথে থাকা বেশি প্রয়োজনীয় মনে করেছিলেন। এবং ১৯৮০ সালে আজকের দিনে সেই ভারতীয় জনতা পার্টির আজকে আমরা প্রতিষ্ঠা দিবস পালন করছি। আমাদের মঞ্চে এক ঝাঁক নেতা, আমাদের মাননীয় কলকাতা পৌরসভার আমাদের ফাল্গুনী পাত্র, আমাদের অমিতাভ দা, আমাদের দুই সভাপতি, তরুণ উত্তর কলকাতার সভাপতি, আমাদের অফিস সেক্রেটারি প্রণয় দা থেকে শুরু করে আরো অনেক আছে, সৌরভ শিকদার থেকে শুরু করে সোমনাথ দা থেকে শুরু করে আরো অনেক নেতৃত্ব নিচে আছে, স্টেজ ছোট সবাই হয়তো নির্বাচনে সম্মুখীন হলাম, নির্বাচনের মুখোমুখি হলাম। মাত্র 2টো সিট পেয়েছিলাম আমরা, মাত্র 2টো, গোটা ভারতবর্ষ। তারা লোকসভায় বলতেন ভারতীয় জনতা পার্টিকে নিয়ে, হাম দো হামারে দো। তখন জন্ম নিয়ন্ত্রণ নিয়ে বড় স্লোগান দেয়ালে দেয়ালে লেখা হতো। যাত্রা শুরু করেছিল, তার 12 বছরের মধ্যে ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল। ১৯৯৬ সালে আমরা ভারতবর্ষের রাজনৈতিক দলে পরিণত হয়েছি। বহু মানুষ এসেছেন, ভারতীয় জনতা পার্টিকে সমৃদ্ধ করেছেন। ভারতীয় জনতা পার্টি ছিলাম আমরা। আমাদেরকে বলা হতো, বুদ্ধদেব ভট্টাচার্য স্বর্গীয় হয়েছেন এখন উনি, তিনি বলতেন বিজেপিকে আমরা সর্বদল বৈঠকের কাছে গেছি, বারবার গেছি, আমরা আমাদের আদর্শের কথা বলেছি। আজকে দেখুন ভারতীয় জনতা পার্টির আমাদের সভাতেও কেউ নেই, লোকসভাতে কেউ নেই, এমনকি কংগ্রেসও বিধানসভাতে প্রতিনিধিত্ব নেই। শুধুমাত্র লোকসভা কোন রকমের টিম করে চলছে, গনি খান আর মুসলিম ভোট, তাই নেই। যদি সেখানে মুসলিম ভোট একটু কম হতো, তাহলে ওখানে ভারতীয় জনতা পার্টির সাংসদ নির্বাচিত হতো। আমরা আমাদের আদর্শ থেকে বিচ্যুত হইনি। যখন 2টো এমপি ছিল, সেই সময় ভারতীয় জনতা পার্টি একই কথা বলতো। যখন 302, তখন আমরা একই কথা বলছি। আগামী 15 থেকে 20 বছর মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি হাউসে দাঁড়িয়ে ঘোষণা করেছেন যে আগামী 20 বছর কেন্দ্রে কমসে কম বিজেপির সরকার থাকবে। তখন আমরা একই কথা বলছি। আমরা আদর্শের সাথে কম্প্রোমাইজ করি না। তখনও বলতাম আমরা 370 ধারা কাশ্মীরে থাকতে দেব না, বাতিল করব, তাতে নেই। কিন্তু আমরা ভুলিনি, এরকম নয়। আমাদের শক্তি নেই এখন, যখন শক্তি হবে তখন আমরা এই ইস্যুগুলোকে নিয়ে আসবো। আমরা তখন আমাদেরকে বলা হয়েছে সাম্প্রদায়িক, আমাদেরকে বলা হয়েছে ফ্যাসিবাদী। জ্যোতিবাবু কথায় কথায় বলতেন অসভ্য, বর্বর। আমরা 12 জন সাংসদ এখনো পশ্চিমবঙ্গ থেকে আমরা আছি। আমাদের 77 জন এমএলএ জিতেছেন দিল্লিতে। যারা আমাদেরকে অসভ্য বর্বর বলেছিল, যারা আমাদেরকে সাম্প্রদায়িক বলেছিল, তাদের ভেবে দেখতে বলবো। যায়নি, ভারতবর্ষের জনতা জনার্দন আমাদেরকে আশীর্বাদ করে এই লোকসভায় পাঠিয়ে জনতার কাছে গেছি, জনতাকে বারবার বলেছি। সাংসদ এখনো
যে সেকুলারিজমের নামে যে শেখানো হচ্ছে, যে বুলি শেখানো হচ্ছে, সেই বুলি সঠিক বুলি নয়। আমাদেরকে ললিপপ দিয়ে আমাদেরকে দিনের পর দিন বোকা বানানো হয়েছে। দিস ইজ নট দ্য অ্যাকচুয়াল সেকুলারিজম। অ্যাকচুয়াল সেকুলারিজম যেটা ভারতীয় জনতা পার্টি এবং সেই জন্য আমরা ভারতবর্ষের সংখ্যালঘু সমাজ এবং তাদের সকলকে নিয়ে আমরা চলতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। কিন্তু এটা এই যে ভারতবর্ষের যে চিন্তন, সেই এতদিন ধরে সেকুলারিজমের চিন্তন, তাতে বলে দেওয়া হয়েছে যে মাইনরিটি মানে শুধু একটি সম্প্রদায় না, 20 কোটির বেশি। তারা কোন যুক্তিতে মাইনরিটি হতে পারে? তারা সেকেন্ড লার্জেস্ট মেজরিটি। পশ্চিমবঙ্গে 30%, কেউ 30%-এর বেশি, 30% আর নেই। 11 সালের সেন্সাস অনুসারে 30% ছিল, 33%, 35% পরিণত হয়েছে। যদি কোন একটি ধর্মীয় সম্প্রদায় একটি এলাকার 33-34% পরিণত হয়, কোন যুক্তিতে সে মাইনরিটি হতে পারে? তাহলে আমরা জৈন, বৌদ্ধ, যারা পয়েন্টে আসবে কিনা সন্দেহ, 1%, 2%, তাদেরকে আমরা কোন জায়গায় রাখব? তাই আমরা সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস, এই মন্ত্র নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যাতে সবার স্থান আছে, কোনো একটি সম্প্রদায়ের অ্যাপিজমেন্ট নেই, সবার জন্য সর্বধর্ম সমভাব ভারতীয় জনতা পার্টির পঞ্চনিষ্ঠার মধ্যে একটি নিষ্ঠা। কিন্তু ভারতবর্ষের চিরন্তন শাশ্বত সংস্কৃতি আছে, তাকে সম্মান করতে হবে। আমি যদি আমেরিকায় থাকতে যাই, আমেরিকার নিজস্ব পদ্ধতি আছে, সেই পদ্ধতি তাদেরকে মানতে হবে। আজকে আমাদেরকে বিদেশের বিভিন্ন মানুষ সেকুলারিজম নিয়ে জ্ঞান দেয়। আজকে তাদেরকে ভালো করে লক্ষ্য করতে বলবো যে আমেরিকাতে যখন আমেরিকান রাষ্ট্রপতি, সে ডোনাল্ড ট্রাম্প হোক বা জো বাইডেন হোক, যখন রাষ্ট্রপতি পদে শপথ নেন, কার উপরে হাত রেখে শপথ নেন? সংবিধানের উপরে আমেরিকার না, তারা বাইবেলের উপরে হাত রেখে শপথ নেন। আজকে যদি এটা নরেন্দ্র মোদী করতে যান, যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর গীতার উপরে হাত রেখে শপথ নিচ্ছেন, গোটা ভারতবর্ষে সব আমাদের বামপন্থী সকল সেকুলার বন্ধুরা এক সমস্যারে হুক্কা হুয়া করে উঠবে, এই ভারতবর্ষের সেকুলারিজম সম্পূর্ণরূপে জলাঞ্জলি চলে গেল। এটা সেকুলারিজম নয়, দিস ইজ সিউডো সেকুলারিজম, ছদ্ম ধর্ম নিরপেক্ষতা, নিজের ধর্মের কথা বলা। আরে কোন ধর্মের কথা বলছি? যে ধর্ম এতদিন পরেও, এত অত্যাচার সহ্য করার পরেও যখন দেখে যে জ্ঞানব্যাপী মসজিদে আমার আপনার আরাধ্য দেবতা ভগবান শিব শঙ্করকে দিনের পর দিন রেখে সেখানে হাত পা ধোয়া হয়েছে, তারপরেও সে চুপ করে থাকতে পারে, সেই ধর্ম। এতটাই সেকুলার তারা। এটা যদি অন্য কোনো দেশ হতো, অন্য কোনো ধর্মীয় সম্প্রদায় হতো, সেই ধর্মীয় সম্প্রদায়ের সেই দেশে যদি দিনের পর দিন কোনো মাইনরিটি কমিউনিটি যদি তাদের আরাধ্য দেবতাকে নিয়ে এই ধরনের কাজ করতো, কি ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি হতো সেই দেশে একবার চিন্তা করে দেখুন। আজকে ভারতবর্ষ থেকে, বৃহত্তর ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে পাকিস্তান, বাংলাদেশ তৈরি হয়েছে। আমাদের সাথে তাদের সংস্কৃতিগতভাবে যদি বৃহত্তর ভাবে ভাবি, কোনো পার্থক্য নেই। জেনেটিক্যালি উই আর ভেরি মাচ সিমিলার। এটা ঠিক একই ডিএনএ, আমাদের অস্বীকার করার জায়গা নেই, মিল আছে আমাদের জেনেটিক কম্পোজিশনে। তবুও ওখানে প্লুরালিজম চলে না, বহুত্ববাদ চলে না, সেকুলারিজম চলে না, ওখানে সর্বধর্ম সমভাব, সর্বধর্ম সমন্বয় চলে না। তাই আজকে জ্যোতি বসু হোক বা মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য হোক বা ইদানিং কালের নুব্জ সৌগত রায় হোক, তাদেরকে সেকুলারিজমের কথা বলতে গেলে পূর্ব পাকিস্তান থেকে পালিয়ে এসে এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিষ্ঠা করা বাংলায় সেকুলারিজমের কথা বলতে হয়, ওখানে সেকুলারিজম চলে না। জমি বাড়ি সব ছেড়ে রেখে এসে নচিকেতা এখানে গিয়ে গান গাইতে পারে, তোমার জন্য নাকি গুজরাট হয়ে যায়নি। আর ওইখানে বাংলাদেশে গিয়ে নিজের পৈতৃক বাড়িতে দেওয়ায় দালানে বসে কাঁদতে পারে, কিন্তু ওখানে গিয়ে এই সেকুলারিজমের কথা সে বলার সাহস নেই। সিপিএম এক সময়, যখন সিপিএম মধ্য গগনে বাংলাদেশে তাদের হোল টাইমার করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকে শক্তিশালী করার জন্য আমাদের বিধানসভার প্রাক্তন স্পিকার হাসিম আব্দুল হালিম সাহেবকে পাঠিয়েছিলেন। বহুদিন সেখানে তিনি ছিলেন, পারেননি কমিউনিজম প্রতিষ্ঠা করতে, পালিয়েছিলেন এই বাংলায়। আমাদের যোগেশ বাবু সেই সময় বাংলাদেশে থেকে গেছিলেন, যোগেনচন্দ্র মন্ডল বাংলাদেশে থেকেছিলেন, জিন্নার মন্ত্রিসভায় সদস্য হয়েছিলেন, আইন মন্ত্রী হয়েছিলেন।
তখন সেই সময় উনি ভেবেছিলেন, ঠিক যেমন ওএসি বন্ধুরা এখন বলে আমাদের এখানেও নতুন পার্টি হয়েছে আইএসএফ টাইএসএফ কি সব, তারাও বলে মুসলিম দলিত, তারাও ভেবেছিল মুসলিম আর দলিতরা একসাথে বন্ধুত্ব করে কাঁধে কাঁধ ধরে থাকবো। কি হলে বর্ণ হিন্দুরা, উচ্চবর্ণীয় হিন্দুরা বাংলাদেশ ছেড়ে পূর্ব পাকিস্তান ছেড়ে এপারে চলে এলো। একদিনে ভোলা দ্বীপ বলে একটি দ্বীপ আছে বাংলাদেশে, কয়েক হাজার তপশিলি নারীরা একদিনে ধর্ষিতা হয়েছে। যোগেনবাবু পালিয়ে এসেছিলেন মন্ত্রিত্ব ছেড়ে, বাঙালিকে শিখতে দেওয়া হয়নি। যোগেনবাবুর যে রেজিগনেশন লেটার যিনি লিখেছিলেন জিন্নাকে, ওই চিঠিটা স্কুলে স্কুলে পড়ানো দরকার, বাচ্চাদেরকে পড়ানো দরকার। কি লিখেছিলেন যোগেনবাবু তার মধ্যে? পুরো ইতিহাস থেকে হাওয়া, অদ্ভুত ইতিহাস আমাদের। আমি তো কলেজ স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি অব্দি পড়ার সুযোগ হয়েছে, ক্লাস 10 পর্যন্ত ইতিহাস পড়েছি পশ্চিমবঙ্গ সরকারের সিলেবাসে। যোগেন মন্ডলের নামই জানতাম না আমি। পরে যখন বড় হলাম, যখন অন্য অন্য বই পড়তে শুরু করলাম, ইতিহাস পুরো ঢেকে দেওয়া হয়েছে, বাঙালিকে তার ইতিহাস জানতে দেওয়া হয়নি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা মাল্যদান করলাম, এই লোকটা না থাকলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বা আমি হোক বা এখানে এরা আমাদের যারা নেতৃত্ব আছে, তারা হয়তো পূর্ব পাকিস্তানে মারকে পিঠ বাঁচাতে বাঁচাতে উদ্বাস্তু হয়ে এখন কোথাও মোগল সরায় বা কোথাও হয়তো বস্তিতে গিয়ে স্থান নিয়ে থাকতাম, আমি বা মমতা বন্দ্যোপাধ্যায় যেই হোক। বাঙালিকে জানতেই দেওয়া হয়নি যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কি রোল ছিল, কেন পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা হলো। আজকে সেই পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে আমরা উপনীত হয়েছি। গত কয়েকদিন ধরে পুলিশের সমস্ত ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। কেন? কারণ হিন্দুরা রামনবমী পালন করবে, তাদের প্রোটেকশন দিতে হবে। এখন আমরা 70% প্রায়, তারপরে যদি একটা হেভি পুলিশ ফোর্স নিয়ে হিন্দু বাঙালিকে যদি রামনবমী পালন করতে হয়, একবার নিজের ভবিষ্যৎ, আপনার ছেলে মেয়ে যাকে ডাক্তারি পড়াচ্ছেন, চিকিৎসক বানাবেন বলে চেষ্টা করছেন, নিজের প্রিপারেশন নিয়ে যাচ্ছেন, ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছেন বা কলেজে উচ্চশিক্ষার জন্য পাঠাচ্ছেন, একবার ভাববেন তো যখন 40% হয়ে যাবে এই সংখ্যাটা, তখন আপনার আমার ভবিষ্যৎ কি? সেটা এখন থেকে মেসেজটা করা দেওয়া চাই। সবাই থাকতে পারে এই ভারতবর্ষে, কোনো অসুবিধা নেই, আপনি আপনার ধর্ম পালন করুন, কিন্তু ভারতবর্ষের নিজস্ব সংস্কৃতি আছে। ভগবান শ্রী রামচন্দ্র ভারতবর্ষের মর্যাদা পুরুষোত্তম, সেটা মানতে হবে।